তো তোমরা যারা ওই সমস্ত পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারো নাই, তোমরা যারা ইন্টারমিডিয়েট হয়তো অসম্ভব ভালো রেজাল্ট করতে পারো নাই, অথবা তোমরা অর্থ দিয়ে অত্যন্ত উচ্চ মার্গের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারো নাই, তোমরা ফেলে দেওয়া মানুষ নয়, তোমরা সেই মানুষ যাদের মধ্যে রয়েছে এখনও দুর্নিবার আকাঙ্ক্ষা এবং প্রচেষ্টা। এবং আমরা তোমাদের হাত ধরে শুধু এতটুকু সাহায্য করতে চাই যাতে তোমরা সত্যিকার অর্থে দায়িত্বশীল এবং কর্তব্যনিষ্ঠ মানুষ হয়ে ওঠো, দেশকে ভালোবাসো। মাধব স্যার বলতেন, অতি সুন্দর দেশ গুছিয়ে ভালোবাসবে। স্থপতিরা স্বপ্ন দ্রষ্টা, তোমরা স্বপ্ন দেখবে এবং গুছিয়ে এই দেশকে ভালোবাসবে। এই গুছিয়ে ভালোবাসা কাকে বলে সেটা শেখার জন্য আগামী 5 বছর আপ্রাণ চেষ্টা করে যাও। একসময় দেখবে জাতির কাছে তোমাদের অবস্থান হবে সেই সব স্বপ্নদ্রষ্টা যাদের অপেক্ষায় জাতি ছিল। There will be no waiting for Godot. You are the God of the future. সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গী হওয়ার জন্যে। তবে আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব যদি আগামী পথ চলায় আমাদের পাশে থাকেন, আমাদেরকে উৎসাহ দেন। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার। এবার আমরা সবাই আশা করছি আমাদের বিশেষ অতিথিরা আমাদের জন্য সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখবেন। প্রথমেই মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি আমাদের ভিসি ডেজিগনেটেড শ্রদ্ধেয় গোলাম রহমান স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 3rd ক্যাম্পাস উদ্বোধন অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় জামিল সাহেবকে এবং সুযোগ বাহাজার স্যারের উত্তরসূরি বলব। এই অনুষ্ঠানে আমাদের বিওটির সদস্যবৃন্দ, সামনে 2 ইঞ্জিনিয়ার সাহেব বসা আছেন, বশির রহমান সাহেব, দস্তগীর সাহেব, আমাদের ভিসি সাহেব, মাজার ভাই এবং আমার অনেক প্রিয় আমাদের তামিম সাহেব এসছেন। আমি দেখছি আমাদের গৌরব তামিম বুয়েটের অনেক বিভাগীয় প্রধান বাবা শেখকে দেখছি, আমার অনেক প্রিয় ছাত্র, এখন অনেক শক্তিশালী কণ্ঠ, যাদের উদ্দীপনায় বাংলাদেশ কিছুটা প্রকম্পিত। আশা করব তারা তাদের এই গলাটা শটটা রেখে যাবেন আগামী বংশধরের জন্য। সবাইকে, ছাত্র, শিক্ষক সবাইকে আন্তরিক শুভেচ্ছা। ইকবাল যে কথাটি শুরু করলো, আমি থাকি বুয়েট থেকে 2002 সালে রিটায়ার করে ওই একটা ছোট্ট নিড কিনে ওই লেক কর্নার অ্যাপার্টমেন্ট প্রত্যেক দিন হাঁটে বলে স্যার, আমি ওখান দিয়ে হাঁটি। আর ওই লেকটার কথা আমি স্মরণ করি যে স্বপ্নদ্রষ্টা ইকবাল হাবিব তার মধ্যে ছিল। তো যেহেতু ওটার স্বাদ আমি আস্বাদন করি প্রত্যেক দিন, প্রত্যেক ক্ষণে, সে ওর কথা মনে পড়ে। এবং যারা বন্ধুরা যারা আমাদের আরবান হেরিটেজ রক্ষার জন্য প্রাণপণ চেষ্টা করছে তাদেরকে স্মরণ করি। আজকে আমরা মনে করি যে কাজী আজাদ সাহেবের স্মরণে আমরা একটা অত্যন্ত প্রাণবন্ত জিনিস উদ্বোধন করতে যাচ্ছি, যে 3rd ক্যাম্পাস অফ দি বিইউ আরবান ক্যাম্পাস ল্যাব। তো এটা বলা চলে কারণ আমার প্রিয় ছাত্র যারা আছে, শিক্ষক যারা আছে তারা জানে আমি বাংলাদেশ পরিকল্পনার
প্রতীক্ষিত হিসেবে ওদের কাছে কাজ করেছি। এখনও আমি এটার হাল ধরে আছি। ইনস্টিটিউট অফ বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের সভাপতি, আমি ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলাম, আমি এখনও এটার সভাপতি। ইনশাল্লাহ আমি ওদের হাত ধরে হাত করজোড় করে বলছি যে বাবা তোরা এটা টেক ওভার কর। ইয়াং ব্লাড না ইনফিউজ হলে এর মধ্যে আর এটাকে প্রাণবন্ত রাখা যাবে না। তো সেই রকম যে আমাদের যে প্রাণের আকাঙ্ক্ষা, বাংলাদেশ একটা ছোট্ট দেশ। ইকবাল হাবিব একটু বলে গেল যে আগামী 2030 সালে বাংলাদেশ আরবান পপুলেশন কি হবে, ডাবল হয়ে গেলে আমরা তো এখনই এই ঢাকা শহরের মধ্যে 35 থেকে 40 লক্ষ লোক স্কোয়াটিং করছে, যারা বস্তিতে বাস করছে। হোয়াট উড বি দ্য কন্ডিশন ইন দ্য নেক্সট 15 to 20 ইয়ার্স কী হবে আমাদের দশা, তার চিন্তাভাবনা আমাদের ডেফিনেটলি করতে হবে। করার লোক আছে, কিন্তু কি দুঃখের কথা বলবো, এক ইকবাল হাবিব সেখানে ছিল, আমি 3 মন্ত্রী সাহেবের সামনে উঠেছিলাম যে আমরা তো বিশ্ব রেটিংয়ে আমাদের ঢাকার যে অবস্থাটা একদম তলানিতে, 140টা শহর, তার 139টা। ইকবাল ঘড়ি দেখছে, আমি শেষ করবো এক্ষুনি। হ্যাঁ, তো 139টা মানে মেগা সিটির তাদের ফাংশনালিটি দেখে, তাদেরকে স্তর বিন্যাস করে তাদের ওই মানদণ্ডে রাখা হয়েছে। তার মধ্যে আমরা পড়ি 139। আপনারা শুনে অবাক হবেন, দামাস্কাস সিরিয়ার যে প্রাগৈতিহাসিক যুগের যে ব্যাবিলনিয়ান উদ্যানের কথা শুনেছেন আপনারা সবাই, হ্যাঁ, ওর পাশের সেইটা দুর্ভাগ্যবশত ওয়ার্ল্ড পলিটিক্সে তারা তলানিতে চলে গেছে। আমাদের থাকার কথা তলানিতে, কিন্তু আমাদের যারা আমরা রাষ্ট্রনায়কের কাছে গেছি, রাষ্ট্রনায়ক মানে আমরা প্রধানমন্ত্রীর কাছে একবার ঢাকা ড্যাপ প্রেজেন্ট করতে গেছিলাম সেক্রেটারিয়েটে। উনি সবাই দিয়েছিলেন আধা ঘন্টা, কিন্তু 2.5 ঘন্টা হয়ে গেলেও উনি শুধু আমাদের মুখের দিকে তাকাচ্ছেন। আমরা আর কি বলবো, আমাদের এখানে আনসার আছে। তো শি ওয়াজ সো কাইন্ড অ্যান্ড এক্সাইটেড এনাফ, বললো এটাকে আমি এখনই পাস করে দিলাম। আমার মনে হয় যে অনেক কিছু ওনার কানে পৌঁছায় না, কিন্তু তার অন্তর আছে কাজ করার। তাই আমি আমার এই ছোট্ট বন্ধুদেরকে অনুরোধ করব যে তারা যেন এই বার্তা নিয়ে যায় যে হ্যাঁ, এই দেশ বাঁচাতে গেলেই প্ল্যানার, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার এদের কথা শুনতেই হবে আপনাকে। এবং আমরা যেটা বলি এটা আপনি কার্যে রূপায়িত করলেই আপনার দেশ আস্তে আস্তে উপরে উঠতে থাকবে সব দিক থেকে। তো আমরা আজকের এই সুন্দর অনুষ্ঠানটা যাতে কর্মে পরিণত করে উপভোগ করতে পারি, এই প্রত্যাশা রেখে আমি আপনাদের, আমার বন্ধুদের সঙ্গে থাকবো যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ। কারণ যেহেতু আরবানের কথা বলছে, আর আমি আরবান থেকে পিছপা হয়ে যাব এমন তো হতে পারে না। তো আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে অ্যাজ এ founder president of the Bangladesh Institute of Planners and also the current planners, I'll be wholeheartedly 100+ with this lab and other institutional organizations. And আপনাদের অগ্রযাত্রা শুভ হোক, সুন্দর হোক, সফল হোক, এই কামনা করে শেষ করছি। খোদা হাফেজ। এবার শুভেচ্ছা বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি আমাদের বাংলাদেশ ইউনিভার্সিটির ভিসি ইনচার্জ জনাব কামরুল হাসানকে। শ্রদ্ধেয় বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আমাদের বিওটি চেয়ারম্যান মহোদয় এবং বিওটির শ্রদ্ধেয় অন্যান্য সদস্যবৃন্দ, প্রিয় ছাত্রবৃন্দ, সম্মানিত শিক্ষক
এবং ডিন এবং ফ্যাকাল্টির অন্যান্য সদস্যবৃন্দ এবং প্রিয় অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমেই ধন্যবাদ দিতে চাই অনুষ্ঠানে আমন্ত্রণ জানার জন্যে। অনুষ্ঠানের দুটি পার্ট, একটি হচ্ছে এই থার্ড ক্যাম্পাস হিসেবে এটির ইনঅগারেশন, আরেকটি হচ্ছে আরবান ল্যাব। থার্ড ক্যাম্পাস যাকে বলা হচ্ছে, যে বিল্ডিং, এটি পছন্দ করায় আমার ছোট্ট একটা অবদান ছিল। আমি খুবই কৃতজ্ঞতার সাথে স্মরণ করি যে শ্রদ্ধা ইকবাল হাবিব মহোদয় এখনও বলেন যে আমি এটা পছন্দ করে দিয়েছিলাম। কিন্তু আমার জন্য ব্যক্তিগতভাবে ইটস এ মোস্ট এগ্রিয়েবল সারপ্রাইজ আজকে যখন এসে দেখি যে পুরানো একটি শ্যাবি বিল্ডিং কিভাবে এরকম সুন্দর একটা চেহারা পেতে পারে এত অল্প সময়। এবং এখানেই আমি ধন্যবাদ, মোবারকবাদ এবং অভিনন্দন জানাই যারা স্থপতি আছেন, যারা আমাদের ফ্যাকাল্টি মেম্বার এবং বিশেষ করে ইকবাল হাবিব সাহেবকে, যে এইটি করার মাধ্যমে যে ব্যুৎপত্তি দেখিয়েছেন ওনারা, সেটা প্রমাণ করে যে শুধুমাত্র যে আর্কিটেকচার একটি বিজ্ঞান তা নয়, মনে হয় বিজ্ঞানের থেকে বেশি আর্টস এবং ফিলসফি। কারণ এর পিছনে যে চিন্তা এবং এর পিছনে যে স্বপ্ন, সেটির এই দ্রুত বাস্তবায়ন, আমি অকণ্ঠ চিত্তে বলতে চাই, আই এম টেরিবলি, মানে বিশেষভাবে ইমপ্রেসড যে এটা সম্ভব। এবং এইটি নিশ্চয়ই আমাদেরকে ভবিষ্যতের এর সম্ভাবনার দ্বার উন্মোচন করে। এবং সেটি হচ্ছে তৃতীয় পার্ট, আরবান ল্যাব। আরবানিটি বলতে আমার এটি খুবই একটি প্রিয় এবং শঙ্কা, মানে সব কিছু মিশানো একটি বিষয়। কারণ আমি যখন ইআরডিতে কাজ করেছি দীর্ঘ 5-6 বছর, তখন এই ঢাকা শহর নিয়ে অনেক প্রকল্পের উপর বিভিন্ন স্টাডি ইত্যাদি, রিপোর্ট ইত্যাদি দেখার সৌভাগ্য হয়েছিল এবং অনেক ব্যাপারেই কন্ট্রিবিউট করার চেষ্টাও করেছি। ব্যক্তিগতভাবে আমাদের শৈশবের স্মরণ যে যতটুকু যায়, খুব সম্ভব 1959 সালে আমরা যখন ঢাকাতে আসি, আমার পিতার সাথে উনি পোস্টেড হয়ে আসেন। আমি প্রায় এই 59 সালে ঢাকা শহরের চিত্র আমার মনের ভেসে ওঠে। এবং সেই সময়কার ঢাকা শহর, আজকে ঢাকা শহর চিন্তা করলে, মানে ওই যে কবিতার ভাষায় বলতে হলে, ওই যে আছে একটা কবিতা, এটা একটু মডিফাই করে বলা যায় যে ইটের উপর ইট, তার মধ্যে বাস করে মানুষ নামক কীট, নাই ভালোবাসা নাই স্নেহ ইত্যাদি। অথবা এই সাপমোচনের সেই বিখ্যাত গানের কলি, শোনো বন্ধু শোনো, প্রাণহীন এই শহরের ইতিকথা, ইটের পাঁজরে লোহার খাঁচায় দারুণ মর্মব্যথা, এখানে শান্তি নেই, এখানে স্বস্তি নাই। এই যে অনুভূতি, এখানে অন্ধ গলিরও নরকে মুক্তির আকুলতা। ঢাকা শহর আজকে পৃথিবীর দ্বিতীয় নিকৃষ্টতম শহর। মানে এটা চিন্তা করতে চোখে পানি না এসে পারে না। কারণ ওই যে বললাম, ছোটোবেলার যে স্মৃতি, সেই ঢাকা শহর, যে ঢাকা শহর ছেড়ে পৃথিবীর বহু জায়গায় যাওয়ার সৌভাগ্য হয়েছে, কিন্তু কখনো মনে হয়নি ঢাকা শহরের থেকে শ্রেষ্ঠ কোনো শহর আছে। সেই শহরে আজকের এই রূপ যে কি পরিমাণ পীড়িত হওয়ার কারণ ঘটে, সেই কনটেক্সটেই এই আরবান ল্যাবের কথা বলতে চাই। এর সাথে অবশ্যম্ভাবীভাবে আসার কথা আসে, স্বপ্নের কথা আসে। এই একটি পুরনো ভবনকে যারা এত সুন্দর রূপ দিতে পারেন, তাদের কাছে আমরা নিশ্চয়ই আশা করতে পারি যে এই আরবান ল্যাব যে সৃষ্টি করা হলো, আজকে ইনঅগারেশন করা হলো, এর মাধ্যমে ঢাকা শহর শুধু নয়, বাংলাদেশের জন্যে বিশাল অবদান রাখতে সক্ষম হবেন। এবং সরকার সম্পর্কে যেটা বলা হলো, সরকারে কিছু কাজ করার সুযোগ হয়েছিল বলে বলতে চাই। যে একটি কথা যেটা অবজারভেশন বলা হলো, যে সরকারের উপর মহলে অনেক কথা পৌঁছায় না। ইটস অ্যাবসলিউটলি ট্রু। এবং আমি ইকবাল সাহেবের প্রোফাইল এবং এই ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ড বা কানেক্টিভিটি যেটি আছে, তার মাধ্যমে আমি আশা করি যে এই আরবান ল্যাবের যে বক্তব্য, যে ফাইন্ডিংস হবে, সেগুলো ঠিক উপযুক্ত জায়গায় পৌঁছাবে এবং তার উপরে কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে। অন্যথায় এই ঢাকা শহর একটি পরিত্যক্ত শহরে পরিণত হবে, এই বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। এই সুপারিশ যারা প্ল্যানার, যারা সাপনিক, তাদের এই সুপারিশ না শোনার মতো পরিস্থিতি আর নেই, কোনো সুযোগ আর নেই। দ্যাটস দ্য বটম লাইন। আসার স্থানটি সেখানে।
আমি একটি জিনিস চাকরি জীবনেও বিভিন্ন, বিশেষ করে আমি ডিফেন্সে চাকরি করার কারণে বলার চেষ্টা করেছি, আমি আনন্দের সাথে আপনাদের সাথে শেয়ার করতে চাই, এই বলাগুলো বৃথা যায়নি। সেটি হচ্ছে যে আমাদের চিন্তা জগতে আমরা কিন্তু প্ল্যানের ব্যাপারটি খুব একটা ভাবি না, আমরা কিছু ইনপুট নিয়ে ঝাঁপিয়ে পড়ি কাজে। কিন্তু আমি যেসব ডোনারদের সাথে কাজ করেছি তাদের আমাদের সাথে পার্থক্য মূলত হচ্ছে এখানে, তারা A to Z, যতক্ষণ প্ল্যান পরিষ্কার না হচ্ছে, যতক্ষণ আন্ডারস্ট্যান্ডিং পরিষ্কার হচ্ছে না, যতক্ষণ স্বপ্ন পরিষ্কার না হচ্ছে, স্বপ্নের শুরু কোথায় শেষ কোথায় এবং তার রিসোর্সিং কী পরিষ্কার না হচ্ছে, ততক্ষণ তারা কাজ করবে না। বিশেষ করে জাপানিদের কথা আমি বলতে চাই। আমি এখানে আমাদের এই চিন্তা চেতনার সাথে বিশাল পার্থক্য দেখেছি। এইখানে আমি সতর্কতার কথাটি বলতে চাই, যেটি খুব প্রিয় নাও শোনাতে পারে, তা সত্ত্বেও বলতে চাচ্ছি, বিশ্ববিদ্যালয়ের ভিসি ইনচার্জ হিসেবে বিশেষ করে বলতে চাচ্ছি। সেটি হচ্ছে যে আমাদের এই আরবান কর্মকাণ্ড যেন এই ভুলটি না করে, এই আরবান ল্যাবের যেন আমাদের যাই আমরা করি সেটি একটি সুষ্ঠু পরিণতি যেন পায়, যেন এমন তথ্য, এমন ডাটা বের হয়ে আসে যেটি কেউ ইগনোর করতে পারবে না। সেক্ষেত্রে গভর্নমেন্টের কোনো চয়েস থাকবে না যে এটা শুনবে না। সেই ধরনের সুন্দর প্ল্যানের মাধ্যমে যেন কার্য ব্যবস্থাগুলো নেওয়া হয়, এটি একটি সতর্ক আমার অভিজ্ঞতা শেয়ার করতে চাচ্ছি। আমাদের অনেক প্ল্যান আমি দেখেছি যার শুরু চিন্তা করা হয়, খুব বেশি মাঝ পর্যন্ত চিন্তা করা হয়, শেষ পর্যন্ত চিন্তা করা হয় না। এটি একটি। দ্বিতীয় একটি রিসোর্সিং। আমাদের রিসোর্সিং প্ল্যানিংও আমরা খুব একটা করি না। আমাদের রিসোর্সের 1/4 1/3 হলে আমরা খুব খুশি হয়ে যাই, আমরা কাজে নেমে পড়ি। এখানে আমি অনেক প্রকল্প দেখেছি অসুবিধা পড়ে যায়, মাঝামাঝি পর্যন্ত যাওয়ার পর দেখা যায় যে রিসোর্স নাই, চিন্তাও করা হয়নি, প্ল্যানও করা হয়নি। তখন এই প্রজেক্টের পরিণতি একেবারেই অনিশ্চিত হয়ে যায়। আমি এই কথাগুলো বলছি, সুযোগ পেয়েছি বলে আজকে বক্তৃতা খুব সংক্ষিপ্ত করতে বলা হয়েছে বলে বেশি কিছু বলবো না। শেষে বলবো যে মানে আমি স্থপতির ব্যাপারে যেটা বলতে চাই, যে ওই যে প্রথমে বললাম যে যতটুকু বিজ্ঞান তার থেকে অনেক বেশি হয়তো আর্টস এবং ফিলসফি। এবং আর্টস ফিলসফির মূল একটি কথা আছে আমাদের ইংরেজি সাহিত্যে, আমাদের স্যারকে দেখতে পাচ্ছি না, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, দ্যাট ইজ অল ইউ নো অ্যান্ড অল ইউ নিড টু নো। বিউটি এবং ট্রুথ সমার্থক। সেই হিসেবে এই সুন্দরের সাধনা, স্বপ্ন দেখা, এর থেকে উত্তম কাজ কিছুই হতে পারে না। শুধুমাত্র আবার বলি, যেন এটি সুষ্ঠু রূপ পায়, যেন এটি দেশের, আমাদের বাংলাদেশ বিশ্ববিদ্যালয় তো বটেই, সারা দেশের যেন কাজে আসে, সেই ধরনের পরিকল্পনা যেন আমাদের থাকে এবং তার রিসোর্সিং নিয়ে আমরা আগেই যেন চিন্তা ভাবনা করি। ওয়েল, আর বক্তব্য বাড়াতে চাই না। উইথ দিস ফিউ ওয়ার্ডস, থ্যাংকিং ইউ অল অফ ইউ অ্যাগেন। থ্যাংক ইউ অ্যাগেন। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। এবার মঞ্চে আহ্বান করছি বিওটি মেম্বার সম্মানিত মশিউর রহমান স্যারকে। আজকে সবার সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আর্কিটেক্ট ডিপার্টমেন্টের শিক্ষক, ছাত্র সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে যে এটা হচ্ছে গ্র্যাজুয়াল ইমপ্রুভমেন্ট অফ দ্য ইউনিভার্সিটি। বাংলাদেশ ইউনিভার্সিটি 2000 সালে শুরু হয়েছিল, শুরু হয়ে হাঁটিহাঁটি পায়ে করে গেছে। এরা এর মধ্যে যখন হয়েছিল তখন বোধহয় 4টা না 5টা ডিপার্টমেন্ট নিয়ে হয়েছিল, আজকে সেখানে 13-14টা ডিপার্টমেন্ট আছে। এখানে হচ্ছে কি আছে, আর্কিটেক্ট ডিপার্টমেন্টটা কয়েক বছর আগে সেকেন্ড ক্যাম্পাসে শুরু হয়েছিল, আজকে আর্কিটেক্ট তাদের নিজের ক্যাম্পাস পেল। এটাকে থার্ড ক্যাম্পাস বলতে গেলে আমি বলবো এটাকে আর্কিটেকচারাল ক্যাম্পাস। এবং এখানে যে এই যে ল্যাবটা তৈরি করা হয়েছে, এটা একটা নতুন ধরনের ল্যাব, অন্য কোনো ইউনিভার্সিটিতে আছে কিনা আমি জানি না, থাকলেও এতে করে। তবে এটা করতে গেলে যে সমস্ত ছেলেরা আছে এখানে, ছাত্ররা আছে, তারা তাদের নিজের চিন্তা এবং তাদের যে ভিশনটাকে রূপ দেওয়ার সুযোগ পাবে। এবং এর আগেই আমার আগের বক্তৃতাগণ বলে গেলেন যে এখানে যে আমাদের দেশে চিন্তা করছে এবং আমাদের এখানকার আর্কিটেক্টরা কিন্তু অনেক অ্যাচিভমেন্টস আছে, ইন্টারন্যাশনাল লেভেলেও এই আমাদের ছাত্ররাই পেয়েছে। কিন্তু এতে বলছে যদিও এখানে আমরা দ্য বেস্ট অফ দি স্টুডেন্টস হয়তো পাই না, রিচ স্টুডেন্টসরা পায় না, তারা গভর্নমেন্ট এগুলোতে যেতে চায়। তো তাদের মধ্যে থেকে ওই যে ইকবাল হাবিবের কথায় যে পাথর ঘষে হীরা করা, সেটা করতে সক্ষম হয়েছে এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও করবে। এখানে আমি আরেকটা কথা বলছি যে এই ল্যাবটা হচ্ছে, এটা ল্যাব হচ্ছে এবং এখানে করার জন্য হচ্ছে কি ইউনিভার্সিটিতে যেটা সবসময় করা উচিত সেটা হচ্ছে যে রিসার্চ ওয়ার্ক।
তো এই রিসার্চ ওয়ার্কের মধ্যে করতে গেলে তো ফান্ডিংও একটা দরকার হয়। আমার হচ্ছে কি যে এখানে যে সমস্ত ছেলেরা করবে তারা প্রজেক্ট করবে এবং সেগুলোকে ফান্ডিং করার জন্য অথরিটিসরা চেষ্টা করবে, করে এটাকে জোগাড় করবে, কারণ এটা হয়তো ছাত্রদের তো করতে পারবে না, এটা করার জন্য করবে। সেই জন্য আমি বিওটির তরফ থেকে বলছি, বিওটির মেম্বার্সরাও করবে, তাদের জানাশোনা অনেকে আছে, বড় বড় কোম্পানি আছে যেখান থেকে এদের ফান্ড জোগাড় করতে সাহায্য করবে যাতে রিসার্চগুলো ভালোভাবে হতে পারে। এখন সময় শেষ হচ্ছে, তাড়াতাড়ি করার জন্য আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমাকে এখানে আসার জন্য কথা বলতে বলার জন্য সুযোগ দিয়ে আমাকে ধন্যবাদ, সেই জন্য সবাইকে স্নান ধন্যবাদ স্যার। এবার মঞ্চে আহ্বান করছি ইউনিয়ন অফ ইন্টারন্যাশনাল আর্কিটেক্টস এবং ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস বাংলাদেশের প্রাক্তন প্রেসিডেন্ট, স্থপতি সর্বজন শ্রদ্ধেয় নগর গবেষক স্থপতি মোবাশির হোসেন স্যারকে। মাননীয় সভাপতি, সুধীমণ্ডলী এবং আমার ছাত্রছাত্রী বন্ধুরা, আমি ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করব। 72 মাত্র আর্কিটেকচার পাশ করেছি, শুনলাম আমার এক আত্মীয় বাড়ি বানাবেন, তার কাছে গেলাম, অর্থশালী ব্যক্তি। তাই আমি বললাম যে আপনি বাড়ি বানাবেন, আমি তো আর্কিটেক্ট হয়েছি, আপনার বাড়িটার ডিজাইন আমি করে দিতে চাই। তো অনেকক্ষণ আমার মুখের দিকে তাকালেন।